আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি। আমি সরোয়ার আলম। গাজাকে এই যে ভবিষ্যতে যে গাজা হবে, সেই গাজাকে নতুন গাজা হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েল সমর্থিত গাজার ইসরায়েল সমর্থিত গাজায় থাকা ৪ টা ফিলিস্তিনি মিলিশিয়া সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ যাদেরকে আপনি ৪ জন ডাকাত বলতে পারেন। এই ৪ গ্রুপকে সহযোগিতা করছে সংযুক্ত আরব আমিরাত। এরা গাজার আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে আশা করছে। তাদের বক্তব্য এবং তাদের প্রচেষ্টা যে তারা গাজাকে একটা নিরাপদ এবং সুন্দর, সমৃদ্ধশালী, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, যেখানে কোনো আ বিভেদ থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সেরকম বৈষম্য বিরোধী একটা গাজা উপহার দিবে বলে তারা গাজাবাসীকে জানাচ্ছে। তারা অলরেডি এই যে গাজা সীমান্তের যেই জায়গা পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনী পিছনে সরে এসেছে, সেই ইসরায়েলের সেনাবাহিনীর পাশেই তারা ক্যাম্প গেড়েছে এবং তারা এই ক্যাম্পের মাধ্যমে গাজাবাসীকে তাদের সেই যে স্বপ্নের গাজা, সেই স্বপ্ন দেখাচ্ছে। কারা তারা? এরা কারা? এদের কাজ কি? এরা কিভাবে কাজ করছে? এদের সাপোর্ট কি? এরা কেন সামনে আগাচ্ছে? এটার সম্ভাবনা কতটুকু? এগুলো নিয়েই আলোচনা করব। তবে এর আগে আমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আজকে আমি লাইভে আসবো, আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপনারা প্রশ্ন করেন। আমাদের টেলিগ্রামে ১৬১ টা প্রশ্ন এসেছে। আমাদের ফেসবুকেও যথেষ্ট পরিমাণে প্রশ্ন এসেছে এবং আমাদের ইউটিউবেও প্রশ্ন এসেছে। তো আমাদের ইউটিউবের দর্শকরা আবার প্রশ্ন একটু কম করেন। এক্ষেত্রে তারা একটু কৃপণতা অবলম্বন করেন। ইউটিউবের দর্শকদেরকে এজন্য ধন্যবাদ জানাই যে তারা তাদের নিজেদের স্বাধীনতার সক্রিয়তাটা একটু বজায় রাখার চেষ্টা করেন। যেহেতু ইউটিউবে আমাদের প্রশ্ন কম, মাত্র ৩৯ টা প্রশ্ন, ইউটিউব থেকেই আমরা শুরু করব। প্রশ্ন এসেছে আমেরিকা চীন যুদ্ধ লাগার সম্ভাবনা কতটুকু? 50%। এখন আমেরিকা চীনের সাথে সরাসরি যুদ্ধে যাওয়ার মতো কোনো পরিস্থিতিতে নেই। তবে আমেরিকা যেটা করতে চায় বা করছে সেটা হচ্ছে যে চীনের আগে হচ্ছে অক্টোপাসের পা কাটে না? চীনের সেরকম পা কাটার চেষ্টা করে। যেমন ধরুন ভেনেজুয়েলাকে সে আটকানোর চেষ্টা করছে। ভেনেজুয়েলাতে সে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে, হয়তোবা করতেও পারে। ভেনেজুয়েলাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে একটা যুদ্ধ লাগিয়ে তারপর সেখান থেকে মানে যুদ্ধ করে সেখান থেকে ভেনেজুয়েলার মাদুরোকে সরিয়ে নিজের মতো করে সরকার গঠন করে সরকার বসিয়ে বা ভেনেজুয়েলায় একটা সরকারের উপরে চাপ সৃষ্টি করে সেনাবাহিনীর মধ্য থেকে একটা কি বলে এটাকে একটা অভ্যুত্থান ঘটিয়ে মাদুরোকে সরিয়ে তারপরে সেখানে চীন বিরোধী একটা সরকার বসালে ভেনেজুয়েলার তেল আর চীন পাবে না, এরকম একটা পরিস্থিতি সেখানে করতে চাচ্ছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় চীনের বিরুদ্ধে বিভিন্ন ছোট কাজ করছে, কিন্তু সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার সম্ভাবনা নেই। ভেনেজুয়েলার সাথে আমেরিকার যুদ্ধে হলে ভেনেজুয়েলার সাথে কোন রাষ্ট্র থাকবে বলে আশা করেন? ভেনেজুয়েলার সাথে চীন এবং রাশিয়া সরাসরি থাকবে এবং ভেনেজুয়েলার আশেপাশে যে বামপন্থী ২-৩ টা দেশ আছে, কিউবা আছে, তারপরে হচ্ছে আরো ২-১ টা দেশ আছে, তারা থাকবে। সিরিয়ায় তুরস্ক কি কোনো অস্ত্র বা এয়ার ডিফেন্স পাঠিয়েছে? সিরিয়ায় তুরস্ক অস্ত্র পাঠাচ্ছে, এয়ার ডিফেন্স পাঠাচ্ছে, কিন্তু বড় কোনো অস্ত্র পাঠানোর এখনো পর্যন্ত খবর আসে নাই। প্রশ্ন, আমেরিকা এবং রাশিয়া কি কখনো সরাসরি যুদ্ধ করেছে? কে জিতবে বা কেন তার পরস্পরের সরাসরি মুখোমুখি হয় না? আমেরিকা এবং রাশিয়া কখনো সরাসরি যুদ্ধ করেছে? করেনি। আমেরিকা এবং রাশিয়া ২য় বিশ্বযুদ্ধে একই পক্ষে ছিল। সরাসরি তারা মুখোমুখি যুদ্ধ করেন। এখন সরাসরি মুখোমুখি যুদ্ধ কেন করে না? মুখোমুখি যুদ্ধ করে না কারণ হচ্ছে আপনি যখন দেখবেন যে এই যুদ্ধে আপনার জেতার সম্ভাবনা কম, তখন আপনি সেই যুদ্ধে যাবেন না। আপনার যত বড় শত্রুই হোক, তখন আপনি কি করবেন? তাকে কাদায় ফেলানোর চেষ্টা করবেন। তাকে শামুকে যেন পা কাটে সেটা করার চেষ্টা করবেন। তাকে ফাঁদে ফেলে দুর্বল করার চেষ্টা করবেন। তারপরে তার উপরে ঝাঁপিয়ে পড়বেন। যেটা আমেরিকা এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটা লাগিয়ে করার চেষ্টা করেছিল। আমেরিকা এক কর্মকর্তা বলেছেন ফিলিস্তিনে অটোমানরা খেলতে শুরু করেছে, গ্রেটার ইসরায়েলের স্বপ্ন সফল হবে না। আপনি কি মনে করেন এই পথে ফিলিস্তিন মুক্ত হবে? দেখুন, আমেরিকার একজন কর্মকর্তা বলেছে অটোমানরা খেলতে শুরু করছে। এই অটোমান ভাইবটা তো আসলে গত ১০ বছর ১৫ বছর ধরে আছে, যখন থেকে এরদোগান বিশ্বের রাজনীতিতে নিজেকে আরো একটা স্পষ্ট করে কড়াভাবে হচ্ছে সামনে নিয়ে এসেছে এবং একটা সময় তুরস্ক থেকে সরাসরি বলা হয়েছিল যে আমরা অটোমানদের ফিরিয়ে নিয়ে আসবো, অটোমান সাম্রাজ্য আসছে। কিন্তু পরবর্তীতে যখন তার মাথার উপরে ২-৩ টা হচ্ছে এরকম মুগুরের বাড়ি খেয়েছে, তারপরে সে ফিরে এসেছে। না, এখন পর্যন্ত সেই অবস্থায় নাই আমরা।
আমাদের আগে হচ্ছে নিজেদের শক্ত হতে হবে, তারপরে হচ্ছে নিজেদের মধ্যে যে এই বিভিন্ন ধরনের কি বলে চর বা গোয়েন্দা বা দেশ বিরোধী বা স্বার্থ বিরোধী যে সমস্ত লোকজন বা গ্রুপগুলো আছে তাদেরকে কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে বন্ধু রাষ্ট্রগুলোকে শক্তিশালী করতে হবে। বন্ধুত্বের বলয়টা এরকম হওয়া দরকার যে আমার উপরে আক্রমণ আসলে যেন কেউ হচ্ছে ছুটে না যায়, সেটা করতে হবে, তারপরে সে সামনে হবে। সেটা এখনো পর্যন্ত তুরস্ক করতে পারেনি, যে কারণে এই অটোমান সাম্রাজ্য ফিরে আসছে। বলা সহজ, আমেরিকাতে তো কতজনই কত কথা বলে, আমেরিকাতে বিভিন্ন জন, আমেরিকার হচ্ছে মানে আমেরিকা ভাগ হয়ে যাচ্ছে, আমেরিকা এখন গৃহযুদ্ধের মধ্যে পড়েছে, তারপরে হচ্ছে কি বলে ইসরায়েল শেষ হয়ে যাচ্ছে, আবার ইসরায়েল হচ্ছে ইউরোপের এই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি, এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। তবে আমেরিকার যে ব্যক্তি কথাটি বলেছেন তার বলার পেছনে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে এই গাজা যুদ্ধ বিরতি আলোচনা শুরুর পর থেকে ট্রাম্প যেভাবে তুরস্ককে হাইলাইট করছে, তুরস্ককে সমীহ করছে, এবং তুরস্ক যেভাবে এই অঞ্চলে বিভিন্ন প্রেক্ষাপটকে ব্যবহার করে আমেরিকাকে, ইউরোপকে কিছুটা হলেও নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে, এক্ষেত্রে কিছুটা হলেও সফল হচ্ছে, এই সমস্ত দিক দিয়ে বা তুরস্কের প্রভাব বলয় যেভাবে একটু একটু করে বাড়ছে এই অঞ্চলে, এই সমস্ত দিক দিয়ে চিন্তা করে তারপরে এটা তারা বলছে। আরেকটা বিষয় হচ্ছে যে তুরস্ক গাজা ভূখণ্ডে অন্য সবগুলো মুসলিম দেশের চেয়ে অনেকটাই হচ্ছে প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ভালো লাগে না এই কথাটা শুনে, তাই না? অনেকের যে তেল বিক্রি করছে, এটা করছে। তুরস্ক অন্য সবগুলো মুসলিম দেশের চেয়ে গাজা ভূখণ্ডে প্রকাশ্যে স্পষ্টভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একেবারে স্পষ্ট বয়ানের মাধ্যমে, বলার মাধ্যমে, এবং যতটুকু সম্ভব অ্যাকশনের মাধ্যমে, যে কারণে মনে করা হচ্ছে যে এখানে ইসরায়েলের ভবিষ্যতে তুরস্ক, এই গাজা ভূখণ্ডের ভবিষ্যতে তুরস্ক একটা প্রভাব ফেলতে পারে, এটা মনে করা হচ্ছে। সেই দিক থেকে এই কথাগুলো আসছে। এখন এটা আপনি দুই ভাবে দেখতে পারেন। এটা হচ্ছে একরকম, যেমন ধরুন আপনার একটা সন্তান খুব ভালোভাবে আগাচ্ছে সামনের দিকে, তাকে এলাকার লোকজন ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা লেভেলে নিয়ে যাচ্ছে যে তার যে শত্রুরা যেন তাকে আগে থেকেই হচ্ছে ঘায়েল করে ফেলে, যে ওই তো হচ্ছে ভবিষ্যতের এখানে এই এলাকার মোড়ল অমুক সমক বলার পরে শত্রু চিন্তা করলে আচ্ছা একে তো আগে থেকেই থামাতে হবে, মানে আপনি পজিটিভ দিক দিয়ে তাকে থামানোর চেষ্টা করছেন। এরকম একটাই হতে পারে যে দেখো এই তুর্কিরা কিন্তু অটোমান সাম্রাজ্যের সবকিছু করতেছে, গ্রেটার ইসরায়েল হবে না, গ্রেটার ইসরায়েল বন্ধ হয়ে যাবে, সুতরাং তুর্কিকে আগে থামাও, তুর্কির লাগাম টেনে ধরো, তুমি তুর্কির সাথে যেভাবে দহরম মহরম সম্পর্ক করতেছো এটা করা ভালো হবে না ভবিষ্যতের জন্য, এরকম হতে পারে। কিন্তু এই যে অটোমান সাম্রাজ্য ফিরে আসা, এইটার কোনো পসিবিলিটি নাই আর কি, ঠিক আছে? এটার আপাতত কোনো পসিবিলিটি নাই যে অটোমান সাম্রাজ্য ফিরে আসার জন্য। এটার মানে কিভাবে বলবো, মানে যাই হোক, একেবারে বেশি বলতে গেলে আবার মানুষ বলবে আপনি এত ফাজলামি করেন। ভাই, অটোমান সাম্রাজ্য কোন তুরস্কে ফিরে আসবে বলুন তো? কোন তুরস্কে অটোমান সাম্রাজ্য ফিরে আসবে? বর্তমান তুরস্কে? কিভাবে? কিসের ভিত্তিতে? হ্যাঁ, এখন বলা যায় যে অটোমান সাম্রাজ্যের যে প্রভাব ছিল সেই প্রভাবটা তুরস্ক বিস্তার করতে চায়, এটাতে আমি 100% এগ্রি যে তুরস্ক এটা করতে চায়। অটোমান সাম্রাজ্যের যেভাবে প্রভাব ছিল সেই প্রভাব সে বিস্তার করতে চায়, এবং সেটার ক্ষেত্রে সে অনেকটাই সফল। আজকে কাতারের সাথে তুরস্কের যদি ব্যাপক পরিমাণে একটা সম্পর্ক থাকে অনেক কিছুর পরেও, এটার একটা প্রভাব বলয় তৈরি হয়েছে, তাই না? আজকে হর্ন অফ আফ্রিকা অথবা ধরুন যেটাকে বলে সোমালিয়াতে যদি তুরস্কের ঘাঁটি থাকে এবং সেটাকে ব্যবহার করে সোমালিয়ার আশেপাশের যে জলসীমা আছে সেখানে যদি তুরস্কের প্রভাব খাটাতে পারে, খাটায়, মানে যদি নাই খাটাচ্ছে, এটা তো সেই অটোমান সাম্রাজ্যের যে প্রভাব বলয় তার যে প্রভাব সীমান্ত সেখান পর্যন্ত এসে চলে গিয়েছে। আজকে যদি বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক শক্তি এতটা হয়, যেটা হচ্ছে 20 বছর আগে কেউ চিন্তাও করে নাই, সামরিক সম্পর্কটা, এটা অবশ্যই সে প্রভাব বিস্তার করছে। পাকিস্তানের সাথে যদি আজকে এই ইরানের যুদ্ধ বাঁধে, এই পাকিস্তানের সাথে যদি আজকে ভারতের যুদ্ধ বাঁধে, এবং সেই যুদ্ধে যদি ভারতের সেনাপ্রধান সরাসরি বলে যে পাকিস্তানের কাছে আমরা আসলে হেরে গেছি, বা আমরা হচ্ছে এই যুদ্ধের সামনে আগাতে পারি না তুরস্কের সেনাবাহিনীর সাপোর্টের কারণে, তাহলে তো বলতেই হবে যে তুরস্কের সেই অটোমানদের যে প্রভাব বলয়, সেই প্রভাব বলয় পর্যন্ত সে প্রায় পৌঁছে গেছে। কিন্তু অটোমানদের যে রাষ্ট্র পরিচালনার সিস্টেম, অটোমানদের যে পুরোপুরি হচ্ছে এই অঞ্চলটাকে তার অধীনে ছিল,
সেটা নিয়ে আসা বা সেটা ফিরিয়ে নিয়ে আসা, সেটার কোনো বাস্তবতা নাই। বুঝাতে পারলাম কিনা? সুতরাং সেই দিক থেকে বলকান অঞ্চলে, আফ্রিকায়, মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়াতে, এমনকি এশিয়ায়, মালয়েশিয়া পর্যন্ত, ইন্দোনেশিয়া পর্যন্ত, তুরস্ক এত ছোট, এত দুর্বল একটা দেশ হওয়ার পরেও সে যেভাবে প্রভাব বিস্তার করেছে, এটা দেখলে যে কারো মাথায় আসতেই পারে যে অটোমানরা তো ফিরে এসেছে। মেজাজি অর্থে এটা বলা সম্ভব। কিন্তু যারা খেলাফতি চিন্তা করছেন যে খেলাফত ফিরে আসবে, সেখান থেকে খেলাফতের ঘোষণা আসবে, আমরা খলিফার অধীনস্থ হব এবং ইসলামী খেলাফত কায়েম হবে, সেই চিন্তা যারা করছেন, সেই চিন্তা আসলে এই যে তুরস্কের যে বলয়, এটার মাধ্যমে হওয়ার সম্ভাবনা নাই। এর পরের প্রশ্নে যাই আমরা। ইউরোপে বাংলাদেশের ভিসা রেশিও কমে যাওয়ার কারণ কি? ভিসা রেশিও কেন বাড়বে বাংলাদেশের, বলুন তো? মানে কেন বাড়বে এটা আমাকে বুঝান। ইউরোপে না, শুধুমাত্র তুরস্কে বাংলাদেশের ভিসা রেশিও নাই বললেই চলে। আরব দেশগুলোতে বাংলাদেশের ভিসা রেশিও নাই বললেই চলে। বাংলাদেশে এখন কাউকে, বাংলাদেশের মানুষ এখন কোনো দেশে ভিসা পাচ্ছে না। থাকবে কেন বলেন? আপনি আপনার রাষ্ট্রের যে ইমেজ, সেই রাষ্ট্রের ইমেজ তৈরি করার জন্য কোনো কাজই তো করেননি এখন পর্যন্ত। আপনি রাষ্ট্রকে কখনো ব্র্যান্ডিং করেন নাই। মালদ্বীপের মতো একটা দেশ রাষ্ট্রের ব্র্যান্ডিং করেছে। ছোট, ছোট দেশ, সোয়াজিল্যান্ড রাষ্ট্রের ব্র্যান্ডিং করেছে। সুয়াজিল্যান্ড নাম শুনেছেন হয়তোবা, অনেক হয়তো শুনেন নাই। ব্র্যান্ডিং করেছে ভাই, আপনি ব্র্যান্ডিং করেন। আপনি বলেন যে আমার এত ধরনের স্কিলড লেবার আছে, সেই স্কিলড লেবার আমি তোমার এখানে পাঠিয়ে তোমার অর্থনীতি এবং আমার অর্থনীতিকে শক্তিশালী করতে চাই, আসো আমরা একত্রে এটা করি। সেটা তো আপনি বলেন না। আপনি কি বলেন, ভাই তোমার এইখানে আমার যে এই অবৈধ লোকগুলো আসছে, তুমি এই অবৈধ লোকগুলোকে একটু বৈধ করে নাও, তুমি এই অবৈধ লোকগুলোকে বৈধ করে নেওয়ার জন্য যা দরকার হয় আমি সেটা করব, এদেরকে তুমি ছেড়ে দাও। এরা কোনো মতে খেয়ে খেটে যদি নিজের সংসারটা চালাতে পারে, ভাই তুমি তো অনেক ধনী দেশ, এই লোকগুলো আল্লাহর রাস্তায় একটু ছেড়ে দাও। ভাই এই ধরনের আচরণ যখন আপনার হবে রাষ্ট্রীয়ভাবে, আপনাকে সে কি গুরুত্ব দিবে বলুন তো? এটা আমার চোখে দেখা আর কি, এটা আমি বানিয়ে বলছি না, চোখে দেখা যে আপনি একজন স্টেটম্যান হিসেবে বসে আপনি এই ধরনের কথা বলছেন। আপনি একজন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বসে আপনি এই ধরনের কথা বলছেন। আপনি বলছেন ভাই তোরা পালাইয়ে যা। আপনি তো লিগাল ওয়েতে মানুষের ভিসা দেখ, ভিসা পাক, লিগাল ওয়েতে যাক, আপনি তো সেটা চান না। আপনি চান যে ইলিগাল ওয়েতে কিভাবে আরো বেশি মানুষ বিদেশে যেতে পারে এবং সেখান থেকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে একটা ছোট্ট গোষ্ঠীর টাকা খেতে পারে। সেজন্য সিস্টেমগুলোকে এভাবে করে রেখেছেন। কোনো দেশের সাথে সহযোগিতা করতেছেন না, কোনো দেশের সাথে আপনি হচ্ছে ডাটা শেয়ার করতেছেন না, আপনি এই জিনিসগুলোকে স্বচ্ছ করতেছেন না। তো কি হবে? এটাই তো হবে। ভাই কেমন আছেন? লাইভে যতক্ষণ আসি অতক্ষণ ভালো থাকি, এরপরে এর আগে পরে আসলে ভালো থাকি না। বুঝতে পারছেন? লাইভে আসলে ভালো থাকি, এর আগে পরে ভালো থাকি না। এরদোয়ান কি আবারও ইলেকশন করবেন নাকি রিটায়ার্ডে যাবেন? এরদোয়ান রিটায়ার্ডে যাবে না। এরদোয়ান আবারও ইলেকশন করবে, যদি জিতে তারপরের বারও ইলেকশন করার চেষ্টা করবে, আর যদি হেরে যায় তখন দেখা যাবে আর কি। যদি রিটায়ার্ডে যান তাহলে তার দলের পরবর্তী প্রধান কে হবেন বলে মনে করেন? রিটায়ার্ডে যেহেতু যাবেন না, সেহেতু তার দলের পরবর্তী প্রধান নিয়ে এখন কোনো ধরনের আলোচনার কোনো মূল্য নাই। যদি রিটায়ার্ডে যান, এটা হচ্ছে যদি, এই যদিটার পার্সেন্টেজ হচ্ছে 2%। যদি রিটায়ার্ডে যান তাহলে দলের প্রধান সে টাস করে একজনকে বসায় দিতে পারে এবং বড় বিষয় হচ্ছে এরদোগান শেষ দল শেষ, এইভাবে ধরে নেবেন। এটা তুর্কিতে বহুবার হয়েছে। নাজিমুদ্দিন এরবাকান শেষ, দল শেষ। এরদোগান শেষ, দল শেষ। এরপরে হচ্ছে তুর্কত তোজাল শেষ, দল শেষ। বুঝতে পেরেছেন? নেতা শেষ, দল শেষ। এগুলো ওই পরিবার ভিত্তিক দল না, এগুলো
আইডিওলজিক্যাল কোনো দল না যে একটা শুরা থাকবে, সেই শুরা হচ্ছে শক্তভাবে দল ধরে রাখবে, এরকম কিছু না। যে কারণে আমার কাছে মনে হয় না যে এই দলের ওইরকম কোনো মানে ইয়া থাকবে। দল নতুন নাম নিবে, নতুন কিছু লোকজন এসে আবার হচ্ছে এদের মধ্য থেকে এরা বেরিয়ে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে, নতুন কিছু ফ্লেভার নিয়ে আসবে, তারপরে হয়তো নতুন নামে আবার সামনে আগাবে। এরকম হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ইউটিউবের প্রশ্ন। এবারে আসি আমরা ফেসবুকের প্রশ্নে। ফেসবুক থেকে প্রশ্ন করেছেন নুরুল ইসলাম, খুব সম্ভবত উনি ভারত থেকে। ভাই, আমার ইতিহাস নলেজ খুব কম, দয়া করে তুর্কিদের এথনিক হিস্ট্রিটা, যেমন সেলজুক, চাকতাই, তুর্কি 2 মিনিট বলুন। ভাই, এথনিক হিস্ট্রি 2 মিনিট বলা সম্ভব না, আপনার এটার জন্য ধন্যবাদ, কিন্তু পরবর্তীতে করার চেষ্টা করবো। একজন দর্শক বলেছেন, ভাই আপনি করার চেষ্টা করবেন, ভিডিও করার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন বলে আপনি আমাদেরকে এই 4 বছর হচ্ছে ধোঁকা দিয়ে যাচ্ছেন। চেষ্টা করবো। সরার ভাই, সেকেন্ড সালাউদ্দিন আইয়ুবী ছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আশাবাদী না, আপনার মতামত দিন। ভাই, সেকেন্ড সালাউদ্দিন আইয়ুবী, থার্ড সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবীরা আসছে যাচ্ছে, তারা তাদের কাজ করে যাচ্ছে, হয়তো আমি খুঁজে পাচ্ছি না। আমিও মনে করি সালাউদ্দিন আইয়ুবী আসবে, একজন সালাউদ্দিন আইয়ুবী বা সালাউদ্দিন আইয়ুবীর চেয়েও বড়। তুরস্কের সেনাবাহিনীকে অটোমানে ফিরে আসার কথা বলছে নেতানিয়াহু। বর্তমান তুরস্কের সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করে, তুরস্কের সেনাবাহিনী কি অটোমানদের প্রতিনিধিত্ব করে? অটোমানদের প্রতিনিধিত্ব করে না বলা যায়, আবার করেও বলা যায়। এখন অটোমানদের প্রতিনিধিত্ব করা বলতে কি বুঝান? যে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে, সেটা তুরস্কের সেনাবাহিনী বলতে এখানে আসলে রাজনৈতিক যে সদিচ্ছা বা রাজনৈতিক নেতৃত্ব যেটা, সেটার ইচ্ছাটার উপরে নির্ভর করবে। সেটার ইচ্ছা তুরস্কের আছে, সেটা তুরস্কের বর্তমান যে রাষ্ট্র পরিচালনা যারা আছে তাদের আছে। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে তুরস্কের সেনাবাহিনী অটোমান সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে। আপনি আপনার কোন এক ভিডিওতে বলেছিলেন জাপান পর্যন্ত তুরস্ককে দখল করতে চায়, এ বিষয়ে প্লিজ বলবেন এক কথায় তুরস্কের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব। জাপান পর্যন্ত দখল করতে চায় বলতে তুরস্ক বিরোধী জোটে জাপান পর্যন্ত যোগ দিয়েছে, সেটা বলছে, হয়তো সেটার থেকে হয়তো আপনি বলতে পারেন। তুরস্কের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, তুরস্কের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব মানে কিভাবে বলবো, এটা তো আপনি যদি ম্যাপের দিকে তাকান, বিশ্বের মানচিত্রের দিকে তাকান, এবং যদি আপনি ইতিহাসের দিকে তাকান, এই ইস্তাম্বুলের ভৌগোলিক গুরুত্ব, তুরস্কের ভৌগোলিক গুরুত্ব আপনার সামনে একেবারে স্পষ্ট হবে যে এই জায়গার প্রতি নজর সবার। মিশর সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু? খুব কম। গাজা এবং পশ্চিম তীর শেষ পর্যন্ত কোন অবস্থায় গিয়ে পৌঁছতে পারে বলে আপনি মনে করেন? এটা নিয়েই আজকের আলোচনা, এটাই আসছি একটু পরে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে শান্তির সম্পর্ক স্থাপন করতে চায়, এই প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলেন। আমি এই প্রধানমন্ত্রী সম্পর্কে খুব বেশি জানি না, আলোচনা করতে পারছি না, এই জন্য প্রতি রাতে অপেক্ষা করি আপনি কোন সময় ফেসবুক লাইভে আসবেন এবং আপনার আলোচনা বর্তমান বিশ্বে বাস্তবতা জানবো। লাভ ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইপ্রাস কি তুরস্কের হাতছাড়া হয়ে যেতে পারে? না, সাইপ্রাস তুরস্কের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মানে আপনি তুর্কি সাইপ্রাসের কথা বলছেন, নাই বললেই চলে। কারণ হচ্ছে সাইপ্রাস তুরস্কের হাতছাড়া হয়ে যাওয়া মানে হচ্ছে তুরস্কের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া। এটা তুরস্ক কোনোদিনই করতে দিবে না। সাইপ্রাস যেদিন তুর্কি মনে করবে যে তুরস্কের হাতছাড়া হয়ে যেতে পারে, সেখানে তুরস্ক সাইপ্রাস সেদিন সেখানে সামরিক অভিযান চালাবে। অনেকগুলো মেইন স্ট্রিম মিডিয়া এবং অনেকে বলতেছে বাংলাদেশ তুরস্ক থেকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করে ফেলেছে। এটা সত্যটা কি? আমি এটা সত্যটা তো জানি না। এখানে কিছু কিছু অসমর্থিত সোর্স এটা সামনে নিয়ে এসেছে, কিন্তু কোন তুরস্কের ডিফেন্স সোর্স বা ডিফেন্স রিলেটেড একেবারে বিশ্বস্ত সোর্স থেকে আমি এটা এখনো পর্যন্ত পাই নাই। বাংলাদেশ কি তুর্কিরা সিপার ক্ষেপণাস্ত্র দিচ্ছে? যেটা বললাম এটার উত্তর দিলাম। আমেরিকা কেন চুপ? কোন বিষয় নিয়ে আমেরিকা চুপ জানি না। এটা কি ইউনিসের কারণে? বাংলাদেশের বিষয়ে চুপ সেটা বলতেছেন? বাংলাদেশের বিষয় নিয়ে যেহেতু আমি আলোচনা করি না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। ডোনাল্ড ট্রাম্প হুটহাট করে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে বসছেন বা বসতে চান, যেমন কিছুদিন আগে পুতিনের সাথে বৈঠকে বসার কথা বলেছিলেন। এখন আবার চীনের আরেক নেতার সাথে বৈঠকের কথা শুনতেছি। হুটহাট এসব বৈঠকের উদ্দেশ্য কি? আসলে এগুলো হুটহাট বৈঠক না। তিনি পুতিনের সাথে বৈঠক চান এবং পুতিন বৈঠককে দীর্ঘায়িত করার কারণে তিনি পুতিনের উপরে বা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন রাশিয়া এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে, বৈঠক করবেন। আবার চীনের সাথে তিনি বৈঠক করতে চান, এটা নতুন না। এটা একেবারে শুরুতে আসার পর থেকে তিনি যখন চীনের উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেই দিন থেকে তিনি বলছেন যে চীন, এই শি জিনপিং, আমি তোমার উপরে নিষেধাজ্ঞা দিয়েছি, তুমি এটা নিয়ে মন খারাপ করো না, তুমি জাস্ট হচ্ছে আমার সাথে বসো, বসার পরে আলোচনা করি, তারপরে আমি বিশ্বকে বলি যে আমি হচ্ছি নেতা।
এতটুকু জাস্ট তোমার কাছ থেকে চাই। শি জিনপিং বলছে, এই ফাইজলামি করার আমার টাইম নেই। আমি গাড়ি উৎপাদন করতেছি, আমি হচ্ছে সবকিছু উৎপাদন করতেছি। সারা বিশ্বকে আমার খাওয়াইয়ে রাখতে হয়, সারা বিশ্বের সব প্রয়োজন আমার মিটাইতে হয়। তোমার সাথে এই ফ্যান্টাসি করার মতো টাইম আমার নাই। এইটা বলছে শি জিনপিং। এটা বলার কারণে ট্রাম্প গেল ক্ষেপে। ক্ষেপে যাওয়ার পরে সে বলল যে, আরে তুমি আমাকে এই ফাইজলামি করতেছো, ঠিক আছে তাহলে তোমার উপরে আমি আরো 200% ট্যাক্স দিলাম। শি জিনপিং বলল, ভাই তোমার যা ইচ্ছে করো, তুমি অসুবিধা নাই, তুমি 200% 400% করো। তো ঠিক আছে 400% ট্যাক্স দিলাম। 400% ট্যাক্স দেওয়ার পরে ট্রাম্পের আশেপাশে যারা আছে তারা বলতেছে, আপনি কি করতেছেন, এগুলো তো ফাইজলামি। বলে যে, আমি তো ফাইজলামি করতেছি না, এখন শি জিনপিং তো বসা দরকার, সে আমার সাথে কেন বসে না। তারপরে ধরেন ট্রাম্প প্রশাসনের লোকজন হচ্ছে চীনের সাথে যোগাযোগ করা শুরু করলো যে, আসো একবার আলোচনা করি, বসি। শি জিনপিং এর কথা হচ্ছে, ভাই আলোচনা করবো, কি নিয়ে আলোচনা করবো, কিভাবে বসবো। উনি এই যে পাগলামি টাগলামি শুরু করছে, এই পাগলামি সাগলামি নিয়ে তো আমরা আসলে বসার টাইম নেই। আলোচনা করতে পারি, বসতে পারি, আসো স্পেসিফিক বিষয়গুলো নিয়ে। কোন কোন বিষয়? তাইওয়ান নিয়ে তুমি মাথা ঘামাবো না। ট্রাম্পের তো মাথা গরম, কিরে তাইওয়ান নিয়ে মাথা ঘামাবো না মানে, তাইওয়ান নিয়ে মাথা না ঘামাইলে তো চীনের রশি টাইনিয়ে ধরবো কিভাবে। তারপর বলছে চিপ নিয়ে কোনো ফাইজদামি করতে পারবো না। বলে চিপ নিয়ে ফাইজদামি করবো না মানে, চিপ তো সব চীনের হাতে, তাহলে আমি কি নিয়ে ফাইজদামি করবো। তারপর বলছে যে, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নিয়ে তুমি হচ্ছে কোনো উল্টাপাল্টা করতে পারবে না। রেয়ার আর্থ ম্যাটেরিয়াল হচ্ছে আমার কাছে, বিশ্বের 82% আমার কাছে। আমি যে রুলস এন্ড রেগুলেশন দেবো সেটা সে মানিয়ে চলতে বাধ্য। বলে তাহলে আমি কি নিয়ে বলবো, ট্রাম্পের কথা। আমি তাহলে কি দিয়ে বলবো, আমি তোমার উপরে এতগুলো হচ্ছে শুল্ক আরোপ করলাম, অমুক করলাম, সমক করলাম, এই শুল্কগুলোকে আমি 10% নিয়ে আসতে চাই, সেটার জন্য আমি পুরোপুরি হচ্ছে এগ্রিমেন্টও রেডি করলাম, খালি সাইন করা বাকি, তোমার সাথে বসবো, সাইন করবো, তারপর বিশ্বকে বলবো যে, দেখো চীন আমার কথা মেনে নিয়েছে, আমি 10% তোমাকে 10% সুদের হার, এই কি শুল্কের হার 10% নামাই নিয়ে আসছে, আর তুমি এই সমস্ত কি বলতেছো। চীন বলতেছে, ভাই তুমি শুল্কের হার যা করো করো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু এই জিনিসগুলো যদি তুমি মানো তাহলে আসবে। এই একটা পরিস্থিতিতে যাইয়া এখন চীন এবং রাশিয়া দুই দেশের, এই চীন এবং আমেরিকা দুই দেশের প্রেসিডেন্ট ইসে বসবে, বৈঠকে বসবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা নিয়ে মোটামুটি ফাইনাল হয়ে গেছে, কবে বসবে, কোথায় বসবে, এগুলো মোটামুটি ফাইনাল। তারা আলোচনায় বসবে, কিন্তু এই যে হুটহাট না জিনিসগুলো, এখন বুঝছেন যে বিষয়ের পিছনে হচ্ছে এই কাহিনীগুলো। গেল এটা সহজে আর কি আলোচনা করলাম। লাইভে কতটুকু, এই দেখেন লাইভ বড় হয়ে যাচ্ছে, 22 মিনিট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দর্শক কিছু কিছু দর্শক আছে আমাকে ভালোবাসে, কিন্তু 2 মিনিটে সারা বিশ্বের ইতিহাস জানতে চায়। ওই দর্শকরা আমাকে একটু রাগারাগি করে আর কি, কিছু করার নাই, এখন কি করবো বলেন। তারাও তো প্রিয় দর্শক, প্রিয় অভিভাবকের মতো আর কি, তারাও তো প্রিয় অভিভাবক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কতদিন চলবে, কেন রাশিয়ার এত সময় লাগছে। বাংলাদেশের মানুষ রাশিয়াকে যতটা শক্তিশালী মনে করে, আসলেই কি তাই। এখন আপনি যদি এই যুদ্ধটাকে টি-20 হিসেবে দেখেন, অথবা ওয়ান ডে ক্রিকেট হিসেবে দেখেন, যে অমুকে ব্যাট করছে, এখন আমি তার পক্ষে, সে ব্যাট করতেছে, এই বল করে আসছে, এই আউট হয়ে গেছে, 9টা উইকেট শেষ, আর একটা উইকেট বাকি আছে, ওই উইকেটটা গেলেই হচ্ছে খেলায় জিতে যাচ্ছি। জিনিসগুলো তো এরকম না। যুদ্ধের ক্ষেত্রে বড় বিষয় হচ্ছে, যুদ্ধ আপনি শুরু করার দিনটা বলতে পারেন, কিন্তু যুদ্ধ কবে শেষ করবেন সেই তারিখটা, দিনটা আপনি নির্ধারণ করতে পারেন না। আপনি যত বড় শক্তিশালী লোক হন না কেন, শক্তিশালী দেশ হন না কেন। এই যুদ্ধে এখন এমন একটা জায়গায় গিয়ে আটকেছে যে রাশিয়া যুদ্ধ শেষ করা। যদি বলেন যে রাশিয়া কেন শেষ করতে পারছে, রাশিয়ার এত সময় লাগছে কেন, রাশিয়া কি করবে, কোথায় করবে, কি প্ল্যান। রাশিয়ার প্ল্যান কি পুরো ইউক্রেনকে দখল করা, নাকি রাশিয়ার প্ল্যান ইউক্রেনের সরকার পরিবর্তন করে পুরো ইউরোপের সাথে, আমেরিকার সাথে ইউক্রেনকে জিয়ে রেখে তারপর একটা চুক্তি করা, এটাই তো রাশিয়ার প্ল্যান। এখন সেই প্ল্যানে আসতে ইউরোপ আমেরিকা যত দেরি করছে, রাশিয়া এই যুদ্ধ তত দেরি করছে। বাংলাদেশ নিয়ে তুরস্কের নিউ এশিয়া নীতিটা ব্যাখ্যা করবেন একটু। আমেরিকা বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চাইছে তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে। আমেরিকা বাংলাদেশের ব্যাপারটা জানি না। তুরস্কের এ নিউ রাশিয়া নীতিতে খুব বেশি বাংলাদেশ নাই, সাইডে অল্প একটু আছে। সেটাকে যদি বেশি নিয়ে আসতে হয় তাহলে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো ভালো করা লাগবে। ইউক্রেন যুদ্ধ চলতেই থাকলে মুসলিম বিশ্বের কি কোনো উপকার আছে? দেখেন, যুদ্ধ কোনো জায়গায় চলতে থাকলে কারো কোনো উপকার নাই। এটা আমরা বলি যে এই বিধর্মীরা খ্রিস্টানরা যুদ্ধ করুক, আমরা মুসলমানরা শান্তিতে থাকবো। ভাই এইটা কোনোভাবে হয় না। আপনার প্রতিবেশীর ঘরে আগুন লাগবে আর আপনি শান্তিতে ঘুমাবেন, এটা কিভাবে হয়? এটা হয় না, এটা সম্ভব না। যে কারণে যুদ্ধ লেগে থাকলে আপনার কোনো লাভ নাই। এরকম না যে আচ্ছা ঠিক আছে, ওরা দুজন যুদ্ধ করতেছে, এখন আর আমার দিকে নজর দিবে না, আমি এই ফাঁকে দৌড়ে পালিয়ে যাব, দৌড়ে হচ্ছে একেবারে মানে দৌড়ে জিতে যাব। বিষয়টা এরকম না। তারা দুজন যুদ্ধ করলেও আপনি যদি শক্তিশালী না হন, সে এমনি আপনার হচ্ছে ওই গলায় শিকল পরিয়ে আপনাকে হচ্ছে তার পেছনে হচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে টানতে পারবে। এটা কোনো ব্যাপার না। সেটার জন্য ওই যুদ্ধ লেগে থাকার দরকার নেই। এ কারণে এই যে যুদ্ধ চলতে থাকলে মুসলিম বিশ্বের কোনো উপকার নাই আসলে।
একটা আছে, সেটা হচ্ছে যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সে যদি নিজে কিছু তৈরি করতে পারে সেই ক্ষেত্রে আছে, সেটা তো মুসলিম বিশ্ব করতেছে না। তুরস্ক যে ডিপ্লোম্যাসিতে চলতেছে এভাবে পশ্চিমাদের সাথে কতদিন চলতে পারবে সংঘাত এড়িয়ে? পশ্চিমাদের সাথে সংঘাত এড়িয়ে তুরস্ক 600 বছর চলছে এইভাবে, সংঘাত এড়িয়ে না, যুদ্ধ করে সংঘাত এড়িয়ে, যুদ্ধ করে সংঘাত এড়িয়ে, এইভাবে তুরস্ক 600-700 বছর চলছে। আর কতদিন চলতে পারবে দেখা যাক। তুরস্ক কোনো সময় তো পশ্চিমাদের সারা চলে নাই। তুরস্কের সবকিছু এই পশ্চিমাদের নিয়েই, মানে তুর্কিদের সবকিছু এই পশ্চিমাদের নিয়েই। সে যখন হচ্ছে ওসমান এই যে কি বলে এদের যে পাশা, সে যখন অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তখন সেই প্রতিষ্ঠার আগে থেকেই তার পূর্বপুরুষরা পর্যন্ত এই অঞ্চলে এসে যুদ্ধ করছে কাদের সাথে? পশ্চিমাদের সাথে। তার কথা হচ্ছে আমি বিধর্মীদের যুদ্ধ করে হচ্ছে ই করবে। এই জন্য তুর্কিদের মধ্যে একটা কথা আছে, একটা সময় ছিল এটা, তুর্কি মানেই হচ্ছে, তুর্কির সংজ্ঞা ছিল যে তুর্কি মানুষটা হচ্ছে সেই লোক যে তার তলোয়ার দিয়ে বিধর্মীদের হত্যা করবে, যার তলোয়ার বিধর্মীদের বিরুদ্ধে দাঁড়ায় সে হচ্ছে তুর্কি। যেই জাতির তলোয়ার বিধর্মীদের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলিমদের বিরুদ্ধে যেই জাতি তলোয়ার ধরে না, যেই জাতি অমুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরে সেই জাতি হচ্ছে তুর্কি। সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক সেটার মধ্যে হচ্ছে ইয়া হয়েছে, এখন সেটা নাই, কিন্তু তারপরেও তুর্কিদের সবসময় লড়াইটাই হচ্ছে এভাবে। গোলাম সরোয়ার ভাই, আমি গোলাম সরোয়ার না, আমার নাম হচ্ছে সরোয়ার আলম। কেমন আছেন? ইউটিউবে আপনি ভিডিও আমি কখনো মিস দেই না। প্রশ্ন কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না আন্তর্জাতিক? তবে আমি আমার নিজ জন্মভূমির জন্য কিছু প্রশ্ন লিখছি। নিজ জন্মভূমির জন্য প্রশ্ন লিখে আপনি উত্তর পাবেন না। বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন লিখেছেন ফেসবুকের অনেকে, আমার ফেসবুক দর্শকরা একটু বেশি বাংলাদেশ প্রেমী আর কি, বাংলাদেশ প্রেমী না, বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা অনেক বেশি এটার মধ্যে ঢুকে আছেন। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরকে আবারও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেই, নিজের অ্যাডভার্টাইজমেন্ট, নিজের ঢোল নিজের না পিটালে নাকি হয় না, তাই নিজের ঢোল নিজে পিটাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কয়েকটি কোর্স চালু করেছি, একটা হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, একটা হচ্ছে ফ্যাক্ট চেকিং কোর্স, একটা হচ্ছে এআই বেসড জার্নালিজম, একটা হচ্ছে এআই বেসড কন্টেন্ট ক্রিয়েটিং, আর একটা হচ্ছে এআই বেসড মার্কেটিং। এই কোর্সগুলোতে আমরা লোক নিচ্ছি, মানে কোর্সগুলো আমরা চালু করেছি এবং এই কোর্সগুলোতে ভর্তি চলছে। এই কোর্সগুলোর ফি আছে, এই কোর্সগুলোর কোনোটাই ফ্রি না। আমার অনেক দর্শক আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক সময় বলে যে সরোয়ার ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এই কোর্সে আবেদন করছি। এখন এই কোর্সে আবেদন করার পরে আমার টিম থেকে যারা আপনাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু এই জিনিসটা আপনাদের সামনে বলে যে এই কোর্সের ফি এরকম, এবং এই কোর্সে আপনি ভর্তি হলে এত দিনের মধ্যে ভর্তি হতে হবে। এই কোর্সগুলো আমরা ফি নিয়ে তারপরে করাই। অনেক দর্শক আছেন যারা এই কোর্সগুলো করতে চান। এখন এই কোর্সগুলো করার পেছনে কারণ কি? কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা প্রায় প্রত্যেক দিন আমার কাছে ফ্যাক্ট চেকিং এর অনেক এনকোয়ারি আসে। যে ভাই এরকম একটা খবর দেখলাম সঠিক কিনা? ভাই এরকম একটা খবর দেখেছি সঠিক কিনা? ভাই এরকম একটা নিউজ করেছে অমুক টেলিভিশন সঠিক কিনা? এই জিনিসটা আপনার আর আমাকে প্রশ্ন করতে হবে না। আপনি নিজেই এটা করতে পারবেন। ভাই আমার সন্তানকে হচ্ছে আমি বিদেশে পড়ালেখা করাবো, কোন দেশটা ভালো? ভাই আমি ইনভেস্ট করব, কোন জায়গাতে করব? ভাই অমুক জায়গা থেকে চমৎকার একটা ইনভেস্টমেন্ট অফার আসছে ভাই, এটা একটু আপনি দেখবেন। এগুলো আমি দেখি, এগুলো নিয়ে হচ্ছে বলি, পরামর্শ দেই। কিন্তু এই সিম্পল জিনিসগুলো আপনি খুব সহজে করতে পারবেন যদি আপনার ফ্যাক্ট চেকিং এর মোটামুটি একটা ভালো মানের ধারণা থাকে। আমরা সেটাই দেওয়ার চেষ্টা করছি এবং এজন্য আমাদের প্রথম কোর্সটা হচ্ছে ফ্যাক্ট চেকিং কোর্স। পরবর্তীতে বাকি কোর্সগুলো আসবে, আমি এই ভিডিওর শেষে সেটা লিংক দিয়ে দেব এবং সেখানে আপনারা দেখতে পাবেন। শেষ হলো আমাদের নিজেদের এই নিজের ঢোল পিটানো। ঢোল পিটানো শেষ করে এবার আবার হচ্ছে তিক্ত কথাতে আমরা ফিরে আসি। সেই তিক্ত কথা এখন শুরু হবে আমাদের আ টেলিগ্রামের উপর থেকে। তুর্কি গোয়েন্দারা নাকি কি অপারেশন চালিয়েছে আমি জানি না। তুর্কি গোয়েন্দারা কি অপারেশন চালিয়েছে সেটা গোয়েন্দা প্রধানের কাছে জিজ্ঞেস করা দরকার। আমাদের যে ডোনাল্ড ট্রাম্প কাউকে বলল সে ক্ষমতায় আসলে 24 ঘন্টার ভিতরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেবে, তার কি হলো? এই প্রশ্নটা তো আমারও। আমার যদি ডোনাল্ড ট্রাম্প কাকুর সাথে দেখা হতো, এখন কাকু তো আমারে ভিসা দিবে নাই আমেরিকায় যাওয়ার জন্য, বুঝছেন? সে তো বলেই দিছে যে এই সরোয়ার তুমি যে ফাজলামি করছো, তোমার আমেরিকায় ভিসা নাই, তোমার সারা জীবনের জন্য আমেরিকার ভিসা বন্ধ। এখন কাকুর সাথে দেখা করতে হলে তো কাকুর আমার কাছে আসতে হবে, কাকু তো আর আমার কাছে আসবে না। যদি কাকুর সাথে দেখা হতো তাহলে বলতাম যে কাকু আপনি যে বলছেন 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবেন, এটা রইলটা কি? তো কাকু পরে বলছিল যে 1 বছর, এই 1 মাস, তারপরে বলছে 3 মাস, তারপর বলছে 1 বছর, এখন বলছে যে না এই সমস্ত যুদ্ধ বন্ধ টন্ধ এগুলো আমারে দিয়ে হবে না, এরা করে করুক যুদ্ধ,
এই রাশিয়া ইউক্রেন যেভাবে যুদ্ধ করতে পারে করুক, রাশিয়া যদি না থামে আমি ইউক্রেনরে অস্ত্র দিব, ইউক্রেন যদি না থামে রাশিয়ারে সহজ করে দিব, এই টাইপের একটা পরিস্থিতিতে কাকু নিয়ে আসছে। গাজায় তুর্কি সেনা নিয়োগ নিয়ে আপনি কথা বলুন, একজন দর্শক বলছে গাজায় তুর্কি সেনা নিয়োগ নিয়ে তুর্কি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, হামাস চাইছে, কিন্তু ইসরায়েল, আমেরিকা এবং আরব বিশ্ব চাইছে না। সহজ কথা। এটা শেষের আলোচনাতে ওই যে গাজায় কি, গাজা ভূখণ্ড, নতুন গাজা এবং 4 ডাকাত আজকের মূল আলোচনা হচ্ছে সেটা। অথচ দেখুন আধা ঘন্টা কথা শেষ হয়ে গেল। আসলে প্রশ্ন করব কোনটা, আরবদের রাজনৈতিক হিসাব মিলে না। সহজ কথা, রাজনৈতিক হিসাব আসলে মিলে না। তুরস্কের লেজার প্রযুক্তির আপডেট নিয়ে কিছু বলবেন। অনেক দর্শক আসলে এই তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে আগ্রহী, এদের নিয়ে একটু আলোচনা করা দরকার, হয়তো কোনো এক সময় করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি আরো বড় যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? এখনো পর্যন্ত সেরকম মনে হচ্ছে না। বাংলাদেশ কি তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে? অবশ্যই বাংলাদেশ কেনা দরকার, কিনতে চাচ্ছে, কিনবে, কিনতে পারে, কেনার সম্ভাবনা আছে। পড়াশোনার জন্য তুরস্ক কেমন হয়? হায়ার এডুকেশনের জন্য কোন সাবজেক্টে পড়াশোনা করবেন সেটার উপরে নির্ভর করবে। আপনি যদি এআই নিয়ে পড়াশোনা করতে চান তাহলে আপনার জন্য তুরস্ক, বা হাই টেকনোলজি ধরুন ডিফেন্স ইন্ডাস্ট্রি টেকনোলজি নিয়ে যদি আপনি পড়াশোনা করতে চান, অথবা কি বলে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনি পড়াশোনা করতে চান, ফিউচার টেকনোলজি নিয়ে যদি পড়াশোনা করতে চান, তাহলে তুরস্কের স্পেসিফিক একটা দুটো ইউনিভার্সিটি আছে, কিন্তু তুরস্কের চেয়ে ভালো ভালো আর অনেক দেশ আছে এই সমস্ত সাবজেক্টে পড়াশোনা করার জন্য। বাংলাদেশকে কি ভারত দখল করবে বা করতে পারে? এর প্রভাবটা কিরকম পড়বে? ভাই বাংলাদেশ ভারত দখল করবে কেন, করতে পারবে কেন? আর এর যেহেতু দখল করবেই না, করতে পারবেই না, তাহলে প্রভাবের কথা কেন নিয়ে আসবে? তুরস্ক সেনাদের প্রতি ইসরায়েল ভয়ের কারণ কি? ভয়ের কারণ হচ্ছে তুরস্ক সেনারা মানে হচ্ছে অটোমান সাম্রাজ্যের সেনারা। সহজ কথা যেটা, তুরস্কের সেনারা মানে হচ্ছে এই আরব বিশ্বে একমাত্র একটা দেশ যে হচ্ছে তার সৈন্যদেরকে ন্যাটো স্ট্যান্ডার্ডে নিয়ে আসছে, যে হচ্ছে তার নিজের অস্ত্র ব্যবহার করে অন্য কারো কথা না শুনে চাইলে যুদ্ধ করতে পারে, যে হচ্ছে এই এই অঞ্চলের সবচেয়ে বড় সৈন্যবাহিনীর অধিকারী, এবং যে হচ্ছে এখনো পর্যন্ত একেবারে কড়াভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখে। মানে ক্ষমতা রাখে বলাটা হয়তো ঠিক হবে না, ক্ষমতা রাখে বললে বলতে হবে ক্ষমতা রাখে তাহলে দাঁড়াচ্ছে না কেন, ইচ্ছা রাখে, এটা বলি। আপনিও আপনার পরিবার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলবো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি তুরস্কের ফ্রি মেসনদের নিয়ে কথা বলতে চেয়েছিলেন, এখনো বলেন নাই। ভাই ফ্রি মেসনরা তো আমরা এরকম করে ক্যাচ করবে, বুঝেন নাই কথা বললে, এজন্য বলা যাবে না, বুঝছেন? যদি চাকরি যায়। আমেরিকা ভেনেজুয়েলার আক্রমণের সম্ভাবনা কতটুকু? আক্রমণের সম্ভাবনা অনেক বেশি। যুদ্ধ না বাধা ভালো। তুরস্কের ফ্রি মেসন নিয়ে, বাংলাদেশ তুর্কির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, বিশ্ব অর্থনীতি কি মহামন্দার দিকে যাচ্ছে? স্বর্ণের দাম বৃদ্ধি কি ডলার উপর বর্ষা কমানো হচ্ছে? না, ডলার উপর এখনো বর্ষা কমানো হচ্ছে না। বিশ্ব মহামন্দার দিকে এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে মহামন্দার দিকে যাচ্ছে। তুর্কির সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সিরিয়ায় তারা সেনা মোতায়েন করবে কিনা? এগুলো বহু বড় বড় প্রশ্ন, অনেক বড় বড় প্রশ্ন করছেন আমার টেলিগ্রামের দর্শকরা, যে কারণে তাদের এই প্রশ্নগুলোর উত্তর এখানেই রেখে অনেক দর্শক বলেন, ভাই আপনি তো আমার প্রশ্ন উত্তর দেন না, খালি বলেন প্রশ্ন করতে। সেই দর্শকদেরকেও তাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে এখন আমি আসল আলোচনায় যাচ্ছি। দেখুন ভাই ৩৩ মিনিট হয়ে গেছে, আর প্রশ্ন করেন না। হ্যাঁ, এই ৩৩ মিনিট খালি ফাও পেছাল পারছি। এখন অনেক দর্শকের প্রশ্ন যে ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই ৩৩ মিনিট পরে আমি আসল কথায় আসছি, সেটা হচ্ছে গাজা ভূখণ্ডে যে নতুন পরিকল্পনা, সেটাকে নিউ গাজা, দ্য নিউ গাজা পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেছেন গাজা ভূখণ্ডের 4 জন ফিলিস্তিনি সন্ত্রাসী মিলিশিয়া। তাদেরকে সন্ত্রাসী বলছে না এখন আর ইসরায়েল, কারণ তারা ইসরায়েলের সাথে কাজ করছে, তারা ইসরায়েলের সেনাবাহিনীর সাথে কাজ করছে, এবং তাদের কথা হচ্ছে গাজার আগামীর দায়িত্ব আমাদের উপরে দেয়া হবে। এটা তাদের কথা, আমার কথা না, এটা তাদের কথা। গাজার আগামীর দায়িত্ব আমার উপরে দেয়া হবে, এটা হচ্ছে তারা বলছে যে গাজার দায়িত্ব তারা নিবে, তাদেরকে দেয়া হবে। এ ব্যাপারে মোটামুটি নাকি তাদের চুক্তিও হয়ে গেছে, এ ব্যাপারে তাদের চুক্তিও হয়ে গেছে। এবং আন্তর্জাতিক সম্প্রদায় বলতে এখানে আমরা বলতে পারি ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছে, এবং সেখানে তারা আরো সাপোর্ট পাচ্ছে কার? ইসরায়েলের। আরো সাপোর্ট পাচ্ছে কার? আমেরিকার। আরো সাপোর্ট পাচ্ছে কার? পশ্চিমা বিশ্বের। আর সাপোর্ট পাচ্ছে কার? সংযুক্ত আরব আমিরাতের।
সংযুক্ত আরব আমিরাত তার যে পরিকল্পনা, দেখুন আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপ্রধানের এই মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত, বিশেষ দূত, তার নাম কি আপনারা জানেন তাই না? উইটকফ। আর হচ্ছে আমেরিকার রাষ্ট্রপ্রধানের যে জামাতা, তার নাম কি? জারেদ কুশনার। এই জারেদ কুশনার আর উইটকফ তারা আমেরিকার একটা টেলিভিশন প্রোগ্রামে এসে বলেছেন গত 2 দিন আগে যে গাজা ভূখণ্ডে নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। মানে আমাদের চিন্তা করার মানে হচ্ছে আমেরিকাবাসীর এবং বিশ্ববাসীর দুশ্চিন্তার কিছু নাই। গাজা ভূখণ্ড খুব ভালো আছে, ফিলিস্তিন খুব ভালো আছে এই অর্থে যে আমরা গত 2 বছর ধরে 2 বছর আগে যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনাই বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমাদের পরিকল্পনা থেকে কোনো টার্ন নিচ্ছি না, আমরা পরিকল্পনা থেকে আমরা ডাইভার্ট হচ্ছি না। সুতরাং এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কিছু নাই। প্রশ্নটার কথাটার গভীরতাটা দেখেছেন? 2 বছর আগে তারা গাজা নিয়ে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা ঠিক আছে এবং সেইভাবেই আগাচ্ছে। তাহলে সেই আগের প্রশ্নে কিন্তু আমাদের যেতে হয় যে ভাই গাজা ভূখণ্ডে তাহলে এই 7ই অক্টোবরের আক্রমণের অজুহাত দেখিয়ে যে গাজাকে ধূলিসাৎ করা হচ্ছে সেটা 7ই অক্টোবরের আক্রমণ মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে 2 বছর আগে করা পরিকল্পনার অংশ হিসেবে গাজাকে ধূলিসাৎ করা হবে। ধূলিসাৎ করার পরে মুসলিম বিশ্বকে কোন কথা বলে, কোন মোয়া দেখিয়ে তাদেরকে চুপ রাখা হবে সেটাও পরিকল্পনা করা, এবং সেখানে এই যে 4 ডাকাতকে নিয়ে আসা হবে সেটাও পরিকল্পনা করা। এই কথার উত্তর তো সেটাই হয়। তাহলে এই সরোয়ারের 2 বছর বসে এত কথা বলার কি দরকার ছিল? মুসলিম বিশ্বের এই 2 বছর বইসা এত মিছিল, মিটিং, এটা সেটা করার কি দরকার ছিল? তারাই তো তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতেছে। শুধুমাত্র আমরা হচ্ছি মানে আবেগে আপ্লুত হয়ে রাস্তায় নামতেছি। তাহলে এই কথার উত্তর এটা আসে। যদিও এটার যাই হোক পরিকল্পনা, আপনার আমার যেটা দায়িত্ব আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি, হয়তো এভাবে বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভাই তুই 2 বছর আগে পরিকল্পনাই করে থাকো তো সবচেয়ে বড় মানে কি বলবো সবচেয়ে বড় গণহত্যাকারী তো ভাই তুই, সবচাইতে বড় মানুষ হত্যাকারী তো ভাই তুই, সবচাইতে বড় মানবতা কি বলে মানবতা বিরোধী অপরাধকারী ভাই তুই। তাইলে এত সুন্দর সুন্দর কথা বলার তো কোনো মানে নাই। তাহলে সরোয়ার যে 2 বছর ধরে বলে আসছে যে ভাই এদের কথার কোনো বিশ্বাস করার কিছু নাই, এরা তাদের পরিকল্পনা নিয়েই আগাচ্ছে এবং সেখান থেকে একটুও বিচ্যুত হচ্ছে না, সেই কথাই তো ঠিক। এই যে গাজা ভূখণ্ড এমক হবে সমক হবে, এই ফিলিস্তিন রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই কথাগুলোর তো তাইলে কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ফিলিস্তিন পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহু কিছু করবে না, তোমরা সবাই নিশ্চিত থাকতে পারো, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি। ভাই তুমি ডাকাতকে ছেড়ে দিয়ে, সেই ডাকাতের হাতে অস্ত্র দিয়ে, তারপর সেই ডাকাতকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, তারপরে ডাকাত যখন কোপ দিচ্ছে তুমি বলছো এই চিন্তা করো না ভাই, তোমার উপরে কোপ দিবে না ডাকাত, আমি তাকে না বলছি। সে কোপ দিচ্ছে যখন, তখন তুমি বলছো কোপ দিবে না। যখন কোপ দেওয়ার পরে তুমি হচ্ছে মুমূর্ষ অবস্থায় আছো, বলছো তোমার পানি টানির দরকার নাই, অসুবিধা নাই, এই কোপে তোমার তেমন কিছু হবে না। তুমি যখন মারা যাচ্ছ তখন বলতেছে যাই হোক সমস্যা নাই ভাই, এই ধুকে ধুকে মারার চাইতে ডাকাতের একটা কোপ খেয়ে মারা গেছে, এটা তো আরো ভালো। হ্যাঁ, আমরা বলতেছি হ্যাঁ জি উস্তাদ, এটাই তো। এই হচ্ছে পরিস্থিতি। কত প্রশ্নের উত্তর দেব ভাই, প্রশ্ন আর করেন না, বুঝছেন? তা এখন এক দর্শক খুব ভালো একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে হামাস এখন কি করবে? ভাই হামাস এতদিন পর্যন্ত যা করছে এখনো তাই করবে, এইটা হচ্ছে আমার ধারণা, যে সে এতদিন পর্যন্ত যা করছে এখনো তাই করবে। এটা ছাড়া তো তার কোনো কিছু করার নাই। সে কি করবে? সে ফিলিস্তিন গাজা ভূখণ্ডকে রেখে হচ্ছে অন্য দেশে চলে যাবে? যে কি করবে সে? মানে সে গাজা ভূখণ্ডকে ছেড়ে অন্য দেশে চলে গেলে কি করবে সে? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য যদি বেঁচে থাকা হয়, তার উদ্দেশ্য যদি ভালো একটা জীবন যাপন করা হয়, তাহলে তো তার এই যুদ্ধ করার কোনো মানে নেই। আর যদি তার উদ্দেশ্য হয় যে না আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব, তাহলে এই জিনিসের কাছে সে মাথা নত করবে না। এরপরের প্রশ্ন আসবে তাহলে ভাই ফিলিস্তিন এবং ইসরায়েলে এই গাজা ভূখণ্ডের কি হবে?